256 কিভাবে করব বেসিক্যালি ডেল্টা টি ইকুয়ালস টু আই ইনটু কে এফ ইনটু মোলালিটি তাহলে ডেল্টা টি এর ভ্যালু কোশ্চেনে কত বলে দিয়েছে হচ্ছে 0.4 কেলভিন আই এর ভ্যালু হচ্ছে 1 যেহেতু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কে এফ এর ভ্যালু বলে দিয়েছে কত 5.12 যা ভ্যালু আছে আমি দেখতে দেখতে বসাতে যাচ্ছি আমাকে বলেছে ভাই দ্রাবটির আণব ভর নির্ণয় করতে ওটা লুকিয়ে আছে হচ্ছে মোলালিটির মধ্যে মোলালিটি মানে কি মাস গিভেন বাই মোলার মোল বাই মাস অফ সলভেন্ট মোলের মধ্যে হবে কি মাস গিভেন বাই মোলার মাস গিভেন কত বলেছে 1 গ্রাম তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ ডিভাইডেড বাই মোলার মাস আমি জানি না ধরলাম ক্যাপিটাল এম ডিভাইডেড বাই কী হবে মাস অফ সলভেন্ট মানে মাস অফ বেঞ্জিন কত এখানে আছে দেওয়া আছে হচ্ছে 50 গ্রাম বেঞ্জিন 50 গ্রাম বেঞ্জিন মানে 0.05 কেজি 50 ভাগ 1000 মানে হচ্ছে 0.05 কেজি ঠিক আছে তাহলে এবার এখান থেকে আমি এম এর ভ্যালু ক্যালকুলেট করছি এম কত আসবে ক্যালকুলেট করলি তুই পরে আমি বলছিস আনসার তাহলে অ্যান্সার আসলে তো 256 গ্রাম পার মোল বোঝা গেছে 256 ইউনিট কী হবে গ্রাম পার মোল 256 গ্রাম পার মোল আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে 2023-এর কোশ্চেন পরের কোশ্চেন বলছে NaCl এর 0.84% জলীয় দ্রবণকে নর্মাল স্যালাইন রূপে ব্যবহার করা হয় কেন NaCl এর 0.84% জলীয় দ্রবণকে নর্মাল স্যালাইন রূপে ব্যবহার করা হয় কেন NaCl এর 0.84% জলীয় দ্রবণকে নর্মাল স্যালাইন রূপে ব্যবহার করা হয় কেন আচ্ছা এটা কী হবে এটা কোথায় আছে এটা আছে দেখি বইয়ের মধ্যে মার্ক করেছিলাম না তিনখানা কেস হোমোটনিক আইসোটনিক হাইপোটনিক হাইপারটনিক ওর মধ্যে আছে হচ্ছে এই কেসটা বা তুই বইয়ের একদম লাস্টে সলিউশন চ্যাপ্টারের লাস্টে চলে যা নতুন ভার্সনের বইতে যা পুরোনো ভার্সনের বইতে মনে নেই মানে প্রিভিয়াস ইয়ারের মধ্যে এই কোশ্চেনটা নেই গেছিস সলিউশন চ্যাপ্টারের লাস্টে 2023-24-এর কোশ্চেনগুলো আছে সলিউশন চ্যাপ্টারের লাস্টে WBCHSCর প্রশ্নগুলো লেখা আছে নতুন তাদের বই আছে নতুন বই যাদের চ্যাপ্টারের শেষে দেখবি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লেখা আছে উচ্চ মাধ্যমিকের আগের বছরের প্রশ্নগুলো লেখা আছে 2024 আছে নতুন বইতে নতুন বইতে কত অবধি আছে 2022 ওকে NaCl এর 0.84% জলীয় দ্রবণকে নর্মাল স্যালাইন রূপে ব্যবহার করা হয় কেন এটা কোথায় আছে চলে যাওয়া হচ্ছে আবার বইয়ের মধ্যে তাহলে সলিউশন চ্যাপ্টারের মধ্যে ওই তিনটে ছবি আছে না একখানা ওই আরবিসিকে তিনটে ইয়ের মধ্যে ডোবাচ্ছি একটাতে ফুলে যাচ্ছে ফেটে যাচ্ছে ঠিক আছে ওর মধ্যে দেখ ফার্স্ট কেসটা বা লাস্ট কেসটাই আছে মোস্ট প্রবাবলি 0.84% কী আছে লাস্ট কেসটা মার্ক করেছিলাম না এখানে কী আছে লাস্ট কেসটা 3 নম্বর কেসটা তারপর আইসোটনিক তারপর কি লেখা আছে তারপর এটা হচ্ছে অ্যান্সার এখানে মার্ক করেছিলাম কিন্তু তিনটে ঠিক আছে 2024-এর কোশ্চেনের অ্যান্সার তুই পেয়েছিস বুঝতে পেরেছিস আর কিছু বলার নেই আমার এখান থেকে আচ্ছা নেক্সট কোশ্চেন সলিউশন থেকে এসছে ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটনের মিশ্রণ রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি দেখায় আচ্ছা পজিটিভ ডেভিয়েশন দেখায় ধনাত্মক বিচ্যুতি ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটন এটা আছে বইয়ের মধ্যে দেখতো ইথাইল অ্যালকোহল অ্যাসিটন আছে ক্লোরোফর্ম অ্যাসিটন পড়েছিলাম নেগেটিভ ডেভিয়েশন ওর আশেপাশে দেখতো ইথাইল অ্যালকোহল অ্যাসিটন একই রিজন হবে নেগেটিভ ডেভিয়েশন অ্যাসিটন ক্লোরোফর্ম ঋণাত্মক বিচ্যুতি পেয়েছিস ঠিক আছে আচ্ছা চলে যা তো পেজ নাম্বার 68 বললে হবে না 2.9.4
তার ঠিক আগেই আছে না ক্লোরোফর্ম অ্যাসিটন। আচ্ছা ক্লোরোফর্ম অ্যাসিটনের পরে কি নাইট্রিক অ্যাসিড জল আছে? নাইট্রিক অ্যাসিড জল আছে। আচ্ছা নাইট্রিক অ্যাসিড জলটা মার্ক করতো, ওটা কখনো যদি আসেনি এখনো অবধি। এটা হয়েছে। আচ্ছা নাইট্রিক অ্যাসিড জল পেয়েছিস। নাইট্রিক অ্যাসিড জল ঋণাত্মক বিচ্যুতি। আচ্ছা আগের দিনের ক্লাসে অ্যাজিওট্রোপ পড়েছিলাম না জাস্ট, নাইট্রিক অ্যাসিড জল মার্ক করলি এখান থেকে, ঠিক আছে। ক্লোরোফর্ম অ্যাসিটন তো আগে মার্ক করাই ছিল, তাই না? আচ্ছা এইবারে আগে চলে যা, তার ঠিক আগেই দেখ আছে, তার ঠিক আগেই 2.9.3 এর মধ্যে দেখ পেয়ে যাবি হচ্ছে ইথানল আর অ্যাসিটনের মিশ্রণ রাউল্ট সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি দেখায়, দেখতে পাচ্ছিস তো? রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি দেখায়, মার্ক কর ওটা। কি মিলছে না? ইথানল অ্যাসিটন রাউল্ট সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি দেখায়, মার্ক করেছিস। তার ঠিক পরেরটাই দেখ অ্যাসিটন কার্বন ডাইসালফাইড, অ্যাসিটন আর CS2। এটা CBSE বোর্ডে এসছে, বাট ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এখনো পরেরটা আসেনি, অ্যাসিটন কার্বন ডাইসালফাইড। তাহলে আসতে পারে, কারণ ওই বোর্ডকেই ফলো করে। ওকে ঠিক আছে। পরের কোশ্চেনটা বলছি। H2O HNO3। পরের কোশ্চেন হচ্ছে কোনো বিশুদ্ধ দ্রাবকে, শোন লিখতে হবে না, কোনো বিশুদ্ধ দ্রাবকে একটি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে, বাষ্পচাপ বনাম উষ্ণতা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। ঠিক আছে, স্ফুটনাঙ্কের উন্নয়ন, বাষ্পচাপ বনাম উষ্ণতা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। কোথায় আছে বাষ্পচাপ বনাম উষ্ণতা লেখচিত্রের সাহায্যে? চলে যাবি হচ্ছে 2.12। ঠিক আছে 2.12 গেছিস। 2.12 দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন আছে না, দেখতে পাচ্ছি তো? ওর মধ্যে দেখ নীল কালি দিয়ে লেখা আছে লেখচিত্রের মাধ্যমে স্ফুটনাঙ্কের উন্নয়নের ব্যাখ্যা, তারপরে লেখচিত্র বলেছিলাম গ্রাফটা করতে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার 2023-এর কোশ্চেন। তাহলে লেখচিত্রের মাধ্যমে স্ফুটনাঙ্কের উন্নয়ন ব্যাখ্যা পারবো করতে, পড়বি এটা। ঠিক আছে, এ তো কিছু গ্রাফটা তো বুঝিয়েছিলাম এখানে। ওকে ক্লিয়ার, যেভাবে আছে লিখিস এটা। তাহলে এটা যখন পড়লাম দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন, সিমিলার হইতে চলে যাব হচ্ছে চিত্র 2.8-এ যা, চিত্র 2.8, চিত্র 2.8 গেছিস। দুখানা গ্রাফ আছে যেটা ক্লাসে করেছিলাম, দেখতে পাচ্ছিস তো? চিত্র 2.8 মধ্যে দুখানা গ্রাফ, পজিটিভ ডেভিয়েশন আর নেগেটিভ ডেভিয়েশন, আদর্শ দ্রবণের ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি ঋণাত্মক বিচ্যুতি, দেখা যাচ্ছে গ্রাফটা, ক্লাসে করেছিলাম এটা। এখানে এটার কোনো ব্যাখ্যা নেই, হয়েছে, এটা মার্ক করেছিস। আচ্ছা তার আগে চিত্র 2.7, চিত্র 2.7 দেখ, এটাও আমি তুই করেছিলাম ক্লাসে, দেখতে পাচ্ছিস তো? চিত্র 2.7 ক্লিয়ার। এটা এটা বাষ্পচাপ বনাম মূল ভগ্নাংশের গ্রাফ, এটাও কিন্তু একবার এসছে, বাষ্পচাপ বনাম মূল ভগ্নাংশের গ্রাফ, মার্ক করেছিস। আচ্ছা এরপরে চলে যাবি, দাঁড়া মডেলটা হচ্ছে কোথায়, কোথায় কার্ভ লাইন ড্র করেন? ঠিক আছে, তারপরে চিত্র 2.10 চলে যেত, চিত্র 2.10 বার কর দেখি, 2.10 নম্বর ছবি। এই ছবিটা, আচ্ছা গ্রাফটা দেখ, গ্রাফটা এটাও করেছিলাম মার্ক,
এটা ক্লাসে বুঝেছিলাম গ্রাফটা, এই গ্রাফটা মার্ক কর। ওই তো লেখচিত্রের মাধ্যমে হিমাঙ্ক অবনমনের ব্যাখ্যা, ঠিক আছে? হিমাঙ্ক অবনমনের ব্যাখ্যা যেরকম দেখ হিমাঙ্কের উন্নয়নের ব্যাখ্যা এসছে, চাইলে হিমাঙ্কের অবনমনের ব্যাখ্যাও দিতে পারে, দিতেই পারে চাইলে। তাহলে এটা মার্ক করলি আর ব্যাখ্যা উপরে লেখা আছে, ঠিক আছে? ব্যাখ্যা পড়ে নিজে লিখবি, তোকে এত এবিসিডি এত করতে হবে না, তুই ব্যাখ্যা পড়ে একবার লিখবি, ঠিক আছে? বুঝেছিস? চল নেক্সট কোশ্চেন হচ্ছে দু 2023-এর পরে চ্যাপ্টারের পিছনে চলে যা, চ্যাপ্টারের পিছনে গিয়ে দু 2022-এর কোশ্চেন বইয়ের পিছনে দেওয়া আছে। 2022-এ কী কী কোশ্চেন আছে দেখতো, তোর বইতে 2022 আছে তো? 2022-এ বাড়ি গিয়ে কোশ্চেনগুলো দেখেছিস এখান থেকে? চ্যাপ্টারের পিছনে দেখেছিস কোশ্চেনগুলো? কিছু আটকেছে এখান থেকে? না দেখলে আমি আর কিছু বলছি না, আটকেছে কিছু এখান থেকে? 2022 কোশ্চেন আর অ্যান্সার লেখা আছে, তুই চাইলে দেখবি এখান থেকে। আচ্ছা আটকায়নি তো? চল, না আটকালে ভালো। চল এইবারে আগের দিন দেখ আমি তুই যখনই কোনো অঙ্ক করছিলাম, অঙ্কগুলোতে আই এর ভ্যালু, আলফার ভ্যালু, বিয়োজন, সংযোজন এগুলোকে আমি তুই ভেঙে ভেঙে করছিলাম, ঠিক আছে? ভেঙে ভেঙে করছিলাম। চাইলে আমি তুই ওই আই আর আলফা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করেও করতে পারি। কীরকম কোশ্চেন? কোশ্চেনটা হচ্ছে দেখবি আগের দিন পরীক্ষাতে একটা কোশ্চেন দিয়েছিলাম, আগের দিনের পরীক্ষার কোশ্চেন আছে, কোশ্চেন এনেছিস? এখন থেকে যে কটা পরীক্ষা নেবো প্রতিদিন সব কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবি, কোশ্চেনগুলো নিয়ে আসবি প্রতিদিন, আগের দিনের পরীক্ষার কোশ্চেন। আচ্ছা আগের দিনের পরীক্ষার কোশ্চেনের অ্যান্সার ডিসকাস করছি বেসিক্যালি। কোশ্চেনটা বার করে পরে করছি, হাসছি এখানে। দেখ আগের ক্লাসে যখন ভ্যান্ট অফ ফ্যাক্টর বার করেছিলাম, ওই আই তারপরে আলফা, সংযোজন মাত্রা বিয়োজন মাত্রা, ওটা আমি তুই ক্লাসে কীভাবে বার করতে হয় দেখেছিলাম। একটা ফর্মুলা দিয়েও ডাইরেক্ট আমি তুই চাইলে এটা করতে পারি, সেই ফর্মুলা বেসড জিনিসও তোর বইয়ের মধ্যে আছে, চাইলে তুই ফর্মুলা দিয়েও করতে পারিস। তো সময় হয়তো 10 থেকে 15 সেকেন্ড বাঁচবে, ঠিক আছে? এবারে তুই ফর্মুলাটা কোথায় আছে, ফর্মুলাটা দেখ সলিউশন চ্যাপ্টার যেখানে শেষ হচ্ছে সেখানে ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাই চল আমি তুই ক্লাসে ডিরাইভ করবো, করে এই ফর্মুলাটা মুখস্থ করবো সাইড ওয়াইজ। সলিউশন চ্যাপ্টার জাস্ট সেখানে শেষ হচ্ছে, কোশ্চেন অ্যান্সার স্টার্ট হওয়ার ঠিক আগে, ঠিক আছে? চল তাহলে খাতায় হেডিং দে বা খাতায় লিখতে পারিস, ভ্যান্ট অফ গুণক এবং সংযোজন বিয়োজন মাত্রার সম্পর্ক। ফার্স্টে লিখছিস ভ্যান্ট অফ গুণক এবং বিয়োজন মাত্রার সম্পর্ক, ভ্যান্ট অফ গুণক এবং বিয়োজন মাত্রার সম্পর্ক, ভ্যান্ট অফ গুণক এবং বিয়োজন মাত্রার সম্পর্ক, ঠিক আছে? ভ্যান্ট অফ গুণক এবং বিয়োজন মাত্রার সম্পর্ক। বিয়োজন মাত্রা কি ধরছি? চল আমি বিয়োজন মাত্রা ধরে নিলাম হচ্ছে আলফা, যেটা ধরেছিলাম আই এবং আলফার রিলেশন। কীভাবে বার করবো? এক লাইন, আমার বেশিক্ষণ লাগবে না করতে, 15 সেকেন্ডে যেটা করতাম সেটা আমি 1 সেকেন্ডে কমিয়ে আনছি। এইবারে দেখ অনেক সময় এই ফর্মুলাটা ভুলে হওয়ার চান্স থাকে, ওই জন্য আমি এটা না করতে বলি। আই এবং আলফার মধ্যে রিলেশন, দেখ একটা আই আলফার রিলেশন দেওয়া আছে বইয়ের মধ্যে, দেখতে পাচ্ছিস কি দেওয়া আছে? আই আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই এন মাইনাস 1 দেওয়া আছে না, একটা রিলেশন দেখতে পাচ্ছিস? চ্যাপ্টারটা জাস্ট যেখানে শেষ হচ্ছে কোশ্চেন অ্যান্সার স্টার্ট হওয়ার আগে, পেয়েছিস দেখতে? দেখ বড় বড় করে লেখা আছে ভ্যান্ট অফ ফ্যাক্টর, তারপরে একটু পাতাটা উল্টে এদিক ওদিক, আই ইকুয়ালস টু আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই এন মাইনাস 1, পেয়েছিস? পেয়েছিস খুঁজে। আচ্ছা ওই ফর্মুলাটা কি? বেসিক্যালি ওই ফর্মুলাতে অঙ্কে আমি ইউজ করতে পারবো। কীরকম অঙ্কে ইউজ করতে পারবো আগের দিনের অঙ্ক দেখাচ্ছি। তাহলে চল এদিকে তাকা, আই এবং আলফা কি হচ্ছে? ধর তোকে বলেছে, ধর এদিকে দেখ, কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ভেঙে গিয়ে এনখানা আয়ন আমার বানায়। তাহলে খাতায় লেখ
ধরা যাক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ধরা যাক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত হয়ে n সংখ্যক আয়ন উৎপন্ন করে, দ্রবীভূত হয়ে n সংখ্যক আয়ন উৎপন্ন করে, n সংখ্যক আয়ন উৎপন্ন করে। তোকে পরীক্ষাতে সব ডেরিভেশন আসবে না। দেখ n সংখ্যক আয়ন উৎপন্ন করে, তার মানে এইবার একটু আগের ক্লাসে ফিরে যাই। ধর আমার কাছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা ছিল হচ্ছে ধর এ, ঠিক আছে, এ ধর ছিল হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এ ধর আমার ভেঙে গিয়ে, তার মানে আগে ধর ছিল হচ্ছে আমার কি বলতো একখানা ছিল, ভেঙে গিয়ে সাপোজ আমার এন খানা আয়ন উৎপন্ন করছে, বুঝতে পেরেছি? আগে ছিল একখানা, এখন আমার হলো হচ্ছে ধর এন খানা, এটাই তো আমি দেখেছিলাম। মানে আমি যদি এন বার ধর এরকম যদি ভেঙে দিই, এন বার ধর এ প্লাস এ প্লাস এ প্লাস এরকম চলছে, তার মানে এন খানা আমার আয়ন বানালো। আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গেছে সেটা নিয়ে আর মাথা কামাচ্ছি না। ওকে, তুই এটাকে চাইলে এরকম লিখতে পারিস, একখানা এ বি ছিল, ভেঙে গিয়ে এ আমার বানালো কি বলতো এ প্লাস প্লাস বি মাইনাস। এইবারে এখানে আমি টোটাল এন খানা আয়ন পেয়েছি। তোর মনে হতে পারে আগে এক, না ভাই, ধর টোটাল আমি পেয়েছি হচ্ছে এন খানা। কীভাবে এন খানা পেলাম? ধর আমার এখানে ছিল হচ্ছে এক্স, এখানে ছিল ওয়াই, এ ভেঙে গিয়ে যেরকম আয়ন বানাচ্ছে, তাহলে আমি টোটাল এন খানা আয়ন পেলাম। কটা আয়ন পেলাম সেটা আমি দেখছি, কটা আয়ন পেলাম। যেমন তোকে যদি বলে NaCl ভেঙে গিয়ে কটা আয়ন দেয়, Na প্লাস আর Cl মাইনাস 2, এন এর ভ্যালু তখন হবে 2। তোকে যদি বলে MgCl2 জন্য এন এর ভ্যালু কত হবে? MgCl2 জন্য হবে এন এর ভ্যালু 3, কারণ ও Mg+2 আর দুখানা Cl মাইনাস দেবে, তাহলে টোটাল হবে 3। তোকে যদি বলে Al2SO4 3, তাহলে কটা হবে? 5। Al2SO4 3 মানে দুখানা অ্যালুমিনিয়াম প্লাস 3 আর তিনখানা SO4 মাইনাস, তার মানে 3 আর 2 5, এন এর ভ্যালু তখন 5। তার মানে এন এর ভ্যালু আমি বার করতে পারলাম কতগুলো আয়নে আমার ভেঙে যাচ্ছে। এইবারে দেখ জাস্ট এই জিনিসটা হলেই আমার হয়ে যাবে, এন খানা আয়নে ভেঙে যায়। এইবারে আমি যেটা ধরতাম সেভাবে যদি লিখি, ধর আমি ধরলাম ইনিশিয়াল মোল, এসব তোকে আর লিখতে হবে না, চাইলে লিখতে পারিস। ইনিশিয়াল মোল ধরলাম এটা 1, আমার ইচ্ছা মতন ধরলাম। তাহলে যখন বিয়োজন শুরুই হয়নি তখন এই পার্টটা কত হবে? 0 হবে স্বাভাবিকভাবেই, ঠিক আছে। আর এইবারে আমি দুজনকে আর আলাদা আলাদা করে ভাঙছি না, আমি ধর বললাম কি ভাই এন খানা আয়ন আমি পেলাম, এন খানা আয়ন ধর আমি পেয়েছি, আলাদা আলাদা করে ভাঙছি না, তাহলে আগে ছিল 0, বোঝা গেল। এইবার দেখ অ্যাট ইকুইলিব্রিয়াম আমার কি হবে? এটার বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, তার মানে এটা কতটা পড়ে থাকবে? 1 মাইনাস আলফা। এটা কত হবে? ঠান্ডা মাথায় দেখি, একখানা থেকে পাই এনখানা আয়ন, একখানা থেকে পাই এনটা জিনিস, সোজা কথা। আমি আর ভাঙছি না তো ওটাকে, একটা থেকে পাই এনটা, তাহলে ভেঙেছে কত? এটা আলফা। আলফা থেকে কত পাবো? এন আলফা। এক থেকে পাই এন, আলফা থেকে পাবো এন আলফা। এই হচ্ছে আমার ভেঙে দেওয়ার পর। আমি দুজনকে আর আলাদা আলাদা করে ভাঙলাম না, কারণ আমার আলাদা আলাদা ভেঙে লাভ নেই এখানে আর। তাহলে এন আলফা হলো, আমি জাস্ট ফর্মুলাটা ডিরাইভ করছি, যেটা তুই মুখস্থ করবি, তোর ফর্মুলা ডিরাইভ করতে লাগবে না পরীক্ষায়। তাহলে আই এর ভ্যালু কত হবে? আই ইকুয়ালস টু আফটার বাই বিফোর। আফটার মোল কত হলো? 1 মাইনাস আলফা প্লাস এন আলফা, তাহলে 1 মাইনাস আলফা প্লাস এন আলফা। আর ইনিশিয়ালি আমার কত ছিল ভাই? 1। ইনিশিয়ালি ছিল হচ্ছে 1, ইনিশিয়ালি ছিল হচ্ছে আমার 1। তার মানে এটাকে যদি আমি এবার কমন নিই, তাহলে কি হচ্ছে? 1 মাইনাস আলফা কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে? 1 মাইনাস এন, ঠিক আছে। আর আমি সাইড চেঞ্জ করছি এবার, আই মাইনাস 1 ইকুয়ালস টু কী হবে? মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস এন। চলো আমি মাইনাসটাকে ভিতরে পাঠিয়ে দিলাম, তাহলে এটা হয়ে যাবে কি? এন মাইনাস 1। দেয়ার ফোর আলফা ইকুয়ালস টু আমি কী লিখতে পারি সাইড চেঞ্জ করলে? আই মাইনাস 1 বাই এন মাইনাস 1। ডাইরেক্ট তুই এই ফর্মুলা মুখস্থ করতে পারিস। আলফা ইকুয়ালস টু আমার কী হলো? আই মাইনাস 1 বাই এন মাইনাস 1। আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই এন মাইনাস 1। বোঝা গেল? এটা কার জন্য? এটা হচ্ছে আমার বিয়োজনের জন্য। তাহলে বিয়োজনের জন্য আমার কী হবে? আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই এন মাইনাস 1। এন মানে কি? নাম্বার অফ আয়ন। এন মানে কি? নাম্বার অফ আয়ন আফটার ডিসোসিয়েশন। এন মানে হচ্ছে নাম্বার অফ আয়ন আফটার ডিসোসিয়েশন। তাহলে এটা তুই বক্স করে রাখলে এই ফর্মুলা দিয়ে আমি অঙ্ক করতে পারবো ডাইরেক্ট, যেখানে আই আর আলফার মধ্যে আমার রিলেশন বেরিয়ে গেল। বোঝা গেছে? এইবারে আগের ক্লাসটা বার কর, আগের ক্লাসটা বার কর। ভ্যান্টা ফ্যাক্টর দিয়ে একটা অঙ্ক করেছিলাম, দেখি NaCl এর বিয়োজন বলে দিয়েছিল। NaCl এর ভ্যান্টা ফ্যাক্টর বার করতে বলেছিল, আর কি বার করতে বলেছিল? আলফার ভ্যালু বার করতে বলেছিল, তাই না? আগের ক্লাসে একটা অঙ্ক করেছিলাম, পেয়েছিস? খুঁজে পেয়েছিস? তোর কথা খুঁজে পাবি। পাওয়া গেছে? কোশ্চেনটা কী ছিল বল দেখি এবার, কী ছিল?
আচ্ছা ভ্যান্টা ফ্যাক্টর ওটা বার করতে বলেছিল তো, ফার্স্টে ভ্যান্টা ফ্যাক্টর বের করেছিলাম কিভাবে, নর্মালি ডেল্টা টিবি ইকুয়ালস টু আই ইন্টু কেবি ইন্টু এম, ওটা দিয়ে বার করেছিলাম। আই এর ভ্যালু কত এসেছিল 1.8, তাই তো, আই এর ভ্যালু এসেছিল 1.8। আচ্ছা তারপরে আলফা বার করতে গিয়ে দেখ আমি এনএসএল কে ভেঙেছিলাম, ওই যে এনএসএল কে ভেঙেছিলাম ওটার জায়গায় চাইলে তুই এটাকে ডাইরেক্ট ইউজ করতে পারিস ফর্মুলা। কেন? তাহলে ভাই এই ফর্মুলা আমার সব জানে, তাহলে তুই খাতায় লিখবি, মানে খাতায় তখন কি লিখবি, ফর এনএসিএল, মানে তখন আমি বলে দিচ্ছি জাস্ট কি লিখবি, ফর এনএসিএল আলফা ইকুয়ালস টু আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান হবে। তাহলে আই এর ভ্যালু তুই পেয়ে গেলি, কত পেলি আই এর ভ্যালু, তো ওইভাবে ক্যালকুলেট করবি 1.8 পেলি, তখন ওখান থেকে লিখবি কি দেয়ার ফর আলফা ইকুয়ালস টু কত হবে 1.8 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন এর ভ্যালু কত হবে এনএসিএল এর জন্য, এনএসএল কটা আয়নে ভাঙে, টোটাল কতগুলো আয়ন পাবো 2, তাই তো, 1.8 মাইনাস ওয়ান বাই 2 মাইনাস ওয়ান, দেখ কত আসছে বার কর, 0.8 আসছে, তাই দেখতে পাচ্ছি, এটা ক্যালকুলেটর বসাতে পারে। 1.8 মাইনাস ওয়ান মানে 0.8, আর 2 মাইনাস ওয়ান মানে কত 1, তার মানে 0.8, তাহলে আলফার ভ্যালু আসলো 0.8, তাকে আমার তাই এসেছিল, তো আলফার ভ্যালু 0.8ই আসবে স্বাভাবিকভাবে, ওটা তো ফর্মুলা দিয়েই করেছিলাম, এটা জেনারেলাইজ করে ওখান থেকে করছি। তাহলে আলফার ভ্যালু 0.8, তাহলে পার্সেন্টেজ অফ আলফা কত হবে 80%, একই এসেছিল, ঠিক আছে বোঝা গেছে। এটা হচ্ছে আমার ডিসোসিয়েশনের কেস। পরেরটা লেখ, চল পরেরটা চলে যা, খাতায় যেখানে লিখছিলি লেখ, সংযোজন মাত্রা এবং আই এর সম্পর্ক, সংযোজন মাত্রা এবং আই এর সম্পর্ক, সংযোজন মাত্রা এবং আই এর সম্পর্ক। ঠিক আছে, সংযোজন মাত্রা এবং আই এর সম্পর্ক। সংযোজন মাত্রাকেও চল আমি তুই আলফা ধরি, কোনো সমস্যা নেই, তাহলে সংযোজন মাত্রা ব্র্যাকেটে লিখে রাখ আলফা, আগের বার বিয়োজন মাত্রা যেটা আলফা ছিল, এবার সংযোজন মাত্রা আলফা, কোনো সমস্যাই নেই, সংযোজন মাত্রা এবং আই এর সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা সেই সিমিলার ওয়েতে ধর তোকে বললাম কি, আচ্ছা লেখ খাতায় লেখ, ধরি n মোল এর সংযোজন ঘটে, ধরি n মোলের সংযোজন ঘটে, ধরি n মোলের সংযোজন ঘটে। আগেরটা লিখেছিলি, আগেরটা কি লিখেছিলি বলতো, আগেরটা কি লিখেছিলি, আগেরটা কি লিখেছিলি, হ্যাঁ n সংখ্যক আয়ন উৎপন্ন করে। এইবারে আমি কি লিখলাম, n মোল, মানে n মোল মানে n সংখ্যক, অ্যাকচুয়ালি এগুলো তো সবই মোল, সব আছে এগুলো মোলই আছে, কেন মোল, এগুলো ক্লাস 11-এ পড়েছিলাম, ঠিক আছে। এটা তুই n সংখ্যক লিখতে পারিস, n মোল লিখতে পারিস, তোর ইচ্ছা, একই ব্যাপার। n মোল হচ্ছে কি আমার সংযোজিত হচ্ছে, লিখেছি এটা n মোল আমার সংযোজন ঘটে। তার মানে বেসিক্যালি এই কেসটা ধর তোকে বললাম কি, আগের দিন যেটা আমি দেখছিলাম, এটা আই অ্যান্ড আলফার মধ্যে রিলেশন, আলফা হচ্ছে আমি এখানে ধরেছি কি সংযোজন মাত্রা, সংযোজন মাত্রা, তুই আলফার জায়গায় বিটা গামা এক্স ওয়াই জেড যা ইচ্ছা তুই ধরতে পারিস, ঠিক আছে। তাহলে আমি এবার ভাবলাম কি, দেখ এরকম যখন কেসটা করছিলাম, ধর অ্যাসিটিক অ্যাসিড আমার কিভাবে লিখছিলাম মনে আছে, দুইখানা অ্যাসিটিক অ্যাসিড আমার জুড়ে গিয়ে আমার বানাচ্ছে এই জিনিসটা, 2CH3COOH তার হোল টুইস জুড়ে গিয়ে আমার এটা বানাচ্ছে, এটার নিচে হচ্ছে 2, এরকম লিখেছিলাম। n মোল সংযোজন ঘটে মানে আমি সোজা কথা বলছি এই জিনিসটা, কত মোল আমার সংযোজন ঘটছে, ঠিক আছে বোঝা গেছে। কত মোল সংযোজন করছে কীভাবে বুঝবো, আরে ভাই যদি বলে ডাইমার তাহলে 2 সংযোজন ঘটছে, ট্রাইমার যদি বলে তাহলে 3টে সংযোজন ঘটছে, বোঝা গেছে, বুঝে গেছি। তাহলে দেখ এবারে বেসিক্যালি তাহলে n এর ভ্যালু আমার এখানে হচ্ছে 2, তাহলে একইভাবেই চল আমি ফর্মুলা বার করছি। তাহলে ইনিশিয়াল মোল আমি কত নিলাম, এটা চল 1, তাহলে এটা হচ্ছে আমার 0, তাহলে এটা অ্যাট ইকুইলিব্রিয়াম কত হবে, আমি বলেছি কি এটা n মোল করে, তাহলে n মোল মানে আমি কিন্তু এটার জন্য দেখাচ্ছি না, আমি n এর জন্য দেখাচ্ছি, মানে ধর এটা যদি আমার n মোল হতো, বুঝতে পারছিস, এটা n মোল হতো, ক্লিয়ার। আমি তোকে ভাই অ্যাসিডিক অ্যাসিড আগের দিন দেখিয়েছিলাম, এখানে আমার n এর ভ্যালু 2 হলো, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম আমার এটা কতটা পড়ে থাকবে, সেই একই কনসেপ্ট বেসিক্যালি, আলফা মানে কি হতো 1 থেকে আলফা মোল ডিসোসিয়েট করেছে, নিয়েছি আমি 1, তাহলে পড়ে থাকবে কতটা 1 মাইনাস আলফা, পড়ে থাকবে 1 মাইনাস আলফা, ওই দিকেরটা কতটা হবে, দেখ n থেকে পাই 1, তাই তো, n থেকে পাচ্ছি 1, এই যে এখন তো n, আমি তো অ্যাসিডিক অ্যাসিডের জন্য দেখাচ্ছি, আমি নর্মাল কারোর জন্য দেখাচ্ছি, যেখানে n থেকে পাবো 1, আলফা থেকে কত পাবো আলফা বাই n, সিম্পল। তাহলে এটা হচ্ছে আমার কত আলফা বাই n, বোঝা গেল। তাহলে সুতরাং আই এর ভ্যালু কত, আফটার বাই বিফোর, আফটার কত হচ্ছে 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই n ডিভাইডেড বাই 1, ডিভাইডেড বাই 1 আমি আর লিখছি না, ইনিশিয়াল তো আমার 1 ছিল, তাহলে আর লিখলাম না, বোঝা গেল, ক্লিয়ার। কমন নেওয়ার পালা এবার, তাহলে কত হচ্ছে দেখ i মাইনাস 1 ইকুয়ালস টু
চলো দিকে আমি কমন নিলাম কত, আলফাকে কমন নিলাম, আলফা কমন নিলে পড়ে থাকে কত 1 মাইনাস এন মাইনাস 1, বোঝা গেছে। আর এখান থেকে আমি ইকুয়েশন কি পেলাম, আলফা ইকুয়াস টু আই মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1, ঠিক আছে। আলফা ইকুয়াস টু আই মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1, এই হচ্ছে আমার রিলেশন। আলফা ইকুয়াস টু আই মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1, বোঝা গেল, ক্লিয়ার। তাহলে তুই দুখানা ফর্মুলা জাস্ট মুখস্থ করে রাখবি। সংযোজনে আমার হবে আই মাইনাস 1 বাই এন মাইনাস 1, সরি বিয়োজনে হবে আই মাইনাস 1 বাই এন মাইনাস 1, আর সংযোজনে হবে কি আই মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1, বোঝা গেল। তাহলে দুখানা ফর্মুলা মুখস্থ করে রাখছিস, যেখানে এন এর মান কি বুঝে যাবি। সংযোজনের ক্ষেত্রে কি হবে, কত মোল জুটছে, আর বিয়োজনে আমার কি হবে, কত মোল তৈরি হচ্ছে, কত সংখ্যক আয়ন উৎপন্ন করছে, বোঝা গেছে। এইবারে দেখ আগের দিন মনে অ্যাসিডিক অ্যাসিডের একটা অঙ্ক করেছিলাম বা বেনজোইক অ্যাসিডের অঙ্ক করেছিলাম, বার কর দেখি। পেয়েছিস আগের ক্লাসে অ্যাসিডিক অ্যাসিড বা বেনজোইক অ্যাসিডের যেখানে সংযোজন বিয়োজন করেছিলাম, NaCl এর আগে পরে পাবি। পেয়েছিস অঙ্কটা? NaCl এর আগে পরে কোথাও অ্যাসিডিক অ্যাসিড ট্রাইমার ফর্ম করে বা কিছু ছিল এরকম কোনো কোশ্চেন? আগের ক্লাস, প্রতিদিন এখন থেকে ক্লাস নাম্বার দিবি খাতার উপরে। বেনজোইক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড এরকম কিছু একটা ছিল। অভিস্রবণ চাপের ক্রম টার্ম না, দেখ এরকম আলফা দিয়ে এরকম কোনো অঙ্ক করিনি অ্যাসিডিক অ্যাসিডের জন্য। জাস্ট যখনই আগের দিন NaCl এর ওই অঙ্কটা করে, আগের দিন যখন NaCl এর অঙ্কটা করলাম, দেখি খাতাটা দেখি। আচ্ছা ইউনিভার্স ঠিক আছে। হ্যাঁ কোথায়? হ্যাঁ সিমিলারলি দেখ পটাশিয়াম ফেরোসায়ানেটের যে অঙ্কটা ছিল তারপরের কোশ্চেনটাতে, ওখানে কি ছিল কোশ্চেনটা একটু বল দেখি। পটাশিয়াম ফেরোসায়ানেটের কোশ্চেনটা কি ছিল? পটাশিয়াম ফেরোসায়ানেটের ডেসিমোলার দ্রবণ জলীয় দ্রবণে 50% বিয়োজিত হয়। আচ্ছা দেখ ওই কোশ্চেনটাতে তোকে 50% বিয়োজন হয় বলে দিয়েছে, মানে আলফার ভ্যালু বলে দিয়েছিল 0.5, তাই তো 50% মানে 0.5। তোকে কি বার করতে বলেছিল? দ্রবণটির অভিস্রবণ চাপ, মানে পাই বার করতে হতো। তো পাই ইকুয়ালস টু IMRT, তাই তো পাই ইকুয়ালস টু INT/MRT। তো ওখানে দেখ আমাকে আই এর ভ্যালু বার করার জন্য আমি তুই ভেঙে করেছিলাম, তাই তো K4 এফিসিয়েন্সি ভেঙে করেছিলাম। ডাইরেক্ট আমি তুই চাইলে ওখানে ফর্মুলা ইউজ করতে পারতাম, K4 মানে করতে পারতাম, কি করবো কোনো অসুবিধা, তুই চাইলে এইভাবে করতে পারিস, তোকে নাম্বার কাটবে না। তো যদি ফর্মুলা মনে না থাকে ওই জন্য আমি এটা করতাম, কোনো অসুবিধার কিছু নেই। দেখ ওখানে আমার তাহলে আই এর ভ্যালু বার করবো, আমার K4 এফিসিয়েন্সি 6 এর হয় বিয়োজন, তাই তো বিয়োজন মানে হচ্ছে এই ফর্মুলাটা ইউজ হবে বাঁদিকেরটা, আলফা ইকুয়ালস টু I-1 বাই n-1। তাহলে আলফার ভ্যালু দেওয়া আছে হাফ, এখান থেকে আমি আই এর ভ্যালু বার করতাম, দেখ আই এর ভ্যালু সেমই আসবে। আই এর ভ্যালু কত আসবে বার কর দেখি, হাফ ইন্টু 4 মানে 2 প্লাস 1 3। আই এর ভ্যালু কত এসেছিল আই এর ভ্যালু 3, তো দেখ একইভাবেই আসবে, তুই এই ফর্মুলাতে ফেললি, ক্লিয়ার। তাহলে আমি ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করে অঙ্ক করতে পারি, তোর ব্যক্তিগত ইচ্ছা কোনটা তুই করবি। তাহলে ফর্মুলা মুখস্থ করে করতে পারিস। অনেকে এই এনটা গুলিয়ে যায় বলে করে না, ঠিক আছে, বোঝা গেছে। চল নেক্সট কোশ্চেন লিখবি। $9.8 গ্রাম, সরি
9.8% H2SO4 এর জলীয় দ্রবণের 9.8% H2SO4 এর জলীয় দ্রবণের মোলারিটি নির্ণয় করো। 9.8% H2SO4 এর জলীয় দ্রবণের মোলারিটি নির্ণয় করো। 9.8% H2SO4 এর জলীয় দ্রবণের মোলারিটি নির্ণয় করো। ঠিক আছে, কর, শুরু কর। কিছু বলে দেয়নি। পার্সেন্টেজ মানে কি বলতো? পার্সেন্টেজ মানে কি? W/V, এক্স্যাক্টলি, W/V। তাহলে সেই মতো আবার শুরু কর। কত আছে? 1 মোলারিটি অ্যান্সার। 1 মোলারিটি